নিস্তব্ধতায় ঘেরা নিশুতি। অদূরে কোথায় কিছু প্রাণী ডাকছে। কুকুর হবে হয়তো। রাতের অন্ধকারে কুকুরের ডাকগুলো কি বিভৎস শোনায়। প্রিয়াসার চোখে ঘুম নেই, সাথে প্রান্তের বক্ষস্থলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে প্রিয়াসা। আর প্রান্ত প্রিয়াসার কেশে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা চোখে ঘুম নেই। ওর ঘুম না হলে প্রান্ত ঘুমায় কি করে? প্রিয়াসা মুখ তুলে প্রান্তের মুখ পানি চাইল। গভীর দৃষ্টি দিয়ে কি যেন পর্যবেক্ষণ করলো। ঘরের টিমটিমে আলোতে পরিষ্কার না দেখা গেলেও আবছা আলোয় দেখার চেষ্টা করলো। কিছু সময় বাদে নিজের হাত উঁচিয়ে প্রান্তের অধরষ্টি স্পর্শ করতে কুকিয়ে ওঠে। তা দেখে আবারও কিটকিটিয়ে হেসে ওঠে প্রিয়াসা। ওকে এভাবে হাসতে দেখে প্রান্ত কিছু না বলে ওর হস্তাক্ষেপ নিজের মুঠোয় নিয়ে আলতো আধর ছোঁয়ালো। তারপর বলে, দিন দিন রক্ষস হয়ে যাচ্ছিস। ওর এই কথা শুনে আবারও জোরে হাসে প্রিয়াসা। তা দেখে প্রান্ত এক টানি প্রিয়াসাকে একদম কাছে নিয়ে আসে। তারপর বলে, এত হাসিস কেন তুই? হেসেই মেরে ফেলতে চাস নাকি? বড় বড় অক্ষি পট করে তাকায় প্রিয়াসা। তারপর দ্রুত মুখে হাত রেখে বলে, এসব কি কথা? আপনাকে মারতে চাইবো কেন? আমি তো আপনাকে ভালোবাসি। প্রান্ত মুচকি হেসে প্রিয়াসার হাত ছড়ায় নিজের মুখ থেকে। তারপর আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ায় অধরে। তারপর ফিসফিস করে বলে, আমিও। প্রিয়াসার চোখ বড় হয়ে আসে। তারপর বলে, আমিও কি? কিছু না। ঘুমাচ্ছিস না কেন? ঘুমা। প্রিয়াসার এমন ব্যবহারে কিছুটা দুঃখ পায়। তাই কিছুটা দুঃখ দিয়েই মাথা নামিয়ে রাখে প্রান্তের পক্ষে। তা দেখে প্রান্ত আনমনে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরে কিছু সময় চুপ থেকে প্রিয়াসাকে জিজ্ঞেস করে, নানু বাড়ি শেষ কবে গেছিলি? গতবার শীতেও তো গেলাম। পৃথিবী, আমি আর মা। খালামণিকে বললাম, গেল না। আর তখন তো আপনি বাইরে। নিজের মতো করে উত্তর দিয়েই আবারও চুপ হয়ে গেল প্রিয়াসা। ওর এমন উত্তর শুনে হাসলো প্রান্ত। তারপর বলে, আমরা সবাই কবে গেছিলাম একসাথে? সবাই? হুম। ইনফ্লুড ইউ? হুম। কিছু সময় ভেবে বলে, তখন আমার 14-15 বছর হবে। তার মানে 3-4 বছর হবে হয়তো। 4 বছর 9 মাস। অবাক হয়ে বক্ষ থেকে মুখ তুলে চাইল প্রিয়াসা। তা দেখি প্রান্ত হাসে। আজকের মতো প্রান্তকে এমন মন খুলে হাসতে প্রিয়াসা কখনোই দেখেনি। যতবার হাসছে ততবারই আশ্চর্য হয়েছে প্রিয়াসা। প্রান্ত বলে, তখন শীতকাল। খুব সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার দরুন মন মেজাজ খারাপ হয়েছিল। কিছুটা খিটখিটে মেজাজ নিয়ে বিছানা থেকে উঠে বাইরে এসে দাঁড়াই। ওখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর আরও বিরক্ত শুরু হয়। তাই কিছুটা খিটখিটে আর বিরক্ত মেজাজ নিয়ে হাঁটা শুরু করলাম। হেঁটে আসতেই পুকুর পাড়ের কিছুটা আগে আমার পা থামে একটা জিনিস দেখে। প্রিয়াসা গভীর মনোযোগ সহকারে শুনছিল। তারপর গুরুত্বপূর্ণ ঘটনা শোনার মতো করে বলে, পরে কি দেখলেন? ভূত? তাহলে? আমার হাওয়াই মিঠাই। চমকে অক্ষি কোটরের বৃহৎ আকার ধারণ করে প্রিয়াসার। কি উত্তর দিবে বা জিজ্ঞেস করবে বুঝতেই পারল না সে। তাই প্রান্তই বলতে লাগলো, ওখান থেকে দেখলাম তুই পুকুর পাড়ের ওইখানে যে বকুল গাছটা ছিল সেখানে বসে বসে বকুল ফুল তুলছিস। বিশ্বাস কর, আমি জানি না আমার কি হয়েছিল। ওই দিনের পর থেকে আমি নেই। প্রতিটা মুহূর্তে তোর কথা মনে পড়ছে। ঘুমাতে গেলেও তোর কথা মনে পড়তো। দেশের বাইরে ছিলাম, তোকে দেখতে পারতাম না। তাই নিজেকে আরো অশান্ত মনে হতো। সব ছেড়ে ছুড়ে দেশে চলে আসি। নিজেকে আটকাতে না পেরে বাসায় বলে দিলাম। শেষে তোর বাবা শর্ত জুড়ে দিল আমার পড়ালেখা শেষ না হলে আমি ফিরতে পারবো না। আর না আমি তোকে আগ বাড়িয়ে কিছু বলতে পারবো। বিশ্বাস কর, এত দমবন্ধ আমার কখনো লাগেনি। পড়ালেখা শেষ করে ফিরলাম, আবারও বিয়ের প্রস্তাব পাঠালাম। তোর বাবা আবারও নাকচ করলো। তোর পড়ালেখার দোহাই দিল। তোর বয়স কম, এইসব লেইম দোহাই দিল। আর আমার কি যোগ্যতা আছে? তেমন কথা তো আছেই। ততদিন আমার মাথায়ও জেদ চড়ে গেল, একটা ভালো জব পাবো তবেই তোকে বিয়ে করব। বাবার ব্যবসা থাকা সত্ত্বেও আমি ভার্সিটিতে পরীক্ষা দিলাম। ভাগ্য সহায় ছিল বোধহয়, প্রথমবারই হয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আর একটু শক্তভাবে জড়িয়ে ধরে বলে, জবের সাথে হাওয়াই মিঠাইও আমার। বলেই আবারও কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রিয়াসা অবাক চোখে প্রতিটি কথা শুনল। তার পেছনে এত সময় নিয়ে লোকটা যুদ্ধ করছে, আর সে কিনা বোকার মতো উল্টো পাল্টা ভেবেছে। প্রিয়াসা ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি এত ভালো কেন? তোকে ভালোবাসি তাই। কেটে গেছে মাঝে অনেকগুলো দিন। প্রিয়াসার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। প্রান্ত পড়ালেখার প্রতি চাপ দেয়, তবে খিচখিচ করে প্রিয়াসা। তার নাকি পড়ালেখা করতে ভালো লাগে না। হ্যান ত্যান আরও কত বাহানা। ভার্সিটিতে এতদিন পরীক্ষা চলছিল বিধায় প্রিয়াসাকে সময় দিতে পারেনি প্রান্ত। তাই আজকে ফ্রি হওয়ার সাথে সাথে প্ল্যান করেছে আজকে সারাদিনই ঘুরবে ফিরবে। মেয়েটার শরীরও কিছুদিন ধরে খুব একটা ভালো নয়, লক্ষ্য করেছে প্রান্ত। তাই ভেবেছে ঘোরাঘুরি শেষ করে বাড়ি আসার পথে ডক্টর দেখানোর জন্য হসপিটাল থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ।
বললাম শাড়ি পরা দরকার নেই, তাও পাকনামি করে পড়লি। মাথায় হাত বুলাতে বুলাতেই বলে প্রান্ত। প্রিয়াসা ওখান থেকে মুখ তুলে বলে, আমার পড়তে ভালো লাগে, এত কথা বলবেন না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ওপর থেকে আসছি। কোথায় যাচ্ছেন? বমি করেছিস, পানি লাগবে তো, আর দেখি কোনো মেডিসিন পাই কিনা নিয়ে আসে। এখান থেকে নড়বি না। আচ্ছা আমি যাবো আর আসবো। আচ্ছা। প্রান্ত রাস্তা পার হয়ে একটা সুপার শপে ঢুকলো। প্রিয়াসা মুখ তুলে রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলো অনেক সময় হবার পরও প্রান্ত না আসায় কিছুটা বিরক্ত বোধ করে প্রিয়াসা। ইদানিং মেজাজ খিঁচে থাকে তাই নিজে একটা বিরক্ত শ্বাস নিয়ে রাস্তার এদিক ওদিক তাকায়। ভালোই গাড়ি যাচ্ছে আর আসছে, এত রাস্তার মাঝে কখনো রাস্তা পার হয়নি প্রিয়াসা, তাই একটু ভয় লাগে। কিন্তু আপাতত প্রান্ত দেরি করছে, তাই আর কিছু হলো কি না তা দেখাই বেশি প্রয়োজন মনে হলো প্রিয়াসার। তাই এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায় ব্যস্ত পথে। সে ডান দিকে তাকিয়ে রাস্তা পার হওয়ার কারণে বাম দিকে অতটা খেয়াল করে না। একবার তাকায়, যেহেতু রাস্তাটা ভালোই ব্যস্ত এবং দূর পাল্লার বাসই বেশি, তাই কিছুটা ভয় হয়ে সামনে আগাতে বিপরীত দিক থেকে তড়িৎ বেগে এলো পাথারি আসতে থাকা একটা বড় ট্রাক। মুহূর্তেই পিয়াসা কিছুটা সামনে আগাতে না আগাতে সেটি এসে পিয়াসার পাশ বরাবর ধাক্কা লাগায়, ছিটকে অদূরেই পড়ে আর মুহূর্তে সেখানেই খুব ভিড় হয়ে যায়। আর সেই ট্রাকটি না থামায় এগুলোতে এড়িয়ে পাশ কাটিয়ে ভয়ে আরও দ্রুত বেগে চলে যায়। মানুষের এত হইচই শুনিয়ে প্রান্ত আর বিপরীত পড়শি তাকায় না। তারপর আশেপাশে তাকিয়ে পিয়াসাকে খুঁজে, কিন্তু ওকে না দেখতে পেয়ে প্রান্তও ছুটে আসে সেই ভিড়ে এবং যা দেখতে পায় তা দেখিয়ে তার পৃথিবী ওখানেই থেমে যায়। শুধু মুখ থেকে একটা জিনিসই উচ্চারণ করে, নাবিলা। আশেপাশের পরিবেশ শান্ত এবং শীতল। হসপিটালের ফিনাইলের ঝাঁঝের গন্ধে সুস্থ মানুষ ও অসুস্থ মানুষের জোগাড়। হসপিটালে ইতিমধ্যেই সবাই উপস্থিত হয়েছে, সবার মুখেই চিন্তার ভাঁজ। অদূরে প্রান্ত ছন্ন ছাড়ার মতো থমকে বসে আছে। শরীরে ধূসর রঙের শার্টটি রক্তে রঞ্জিত হলেও তা শুকিয়ে গেছে, দেখতে চোখে লাগার মতো অত্যন্ত বিদঘুটে। ঘুমোট হয়ে বসে আছে প্রান্ত, তার পাশে প্রীতি বসে। সাহস হচ্ছে না কিছু বলার, তবু কাঁধে হাত রাখে ভাইয়ের। নিজের কাঁধে কারো স্পর্শ পেতে চোখ ফিরিয়ে তাকালো প্রান্ত। চোখগুলো টকটকে লাল রঙে ধারণ করেছে। প্রীতি বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রান্ত কিছু বলল না, মুখ ফিরিয়ে আবারও মেঝেতে চোখ নিবদ্ধ করে। এটা যে একটা সান্ত্বনা বাণী তা প্রান্ত জানে, কিন্তু এরা কি ভুলে গেছে প্রান্ত এখন আর ছোট নেই। নওয়াইশির সোহন। নিজের নাম ডাক শুনতেই প্রান্ত এগিয়ে গেল, সাথে আজাদ আর নাজির সাহেবও। বাকিরা দুর্বল চিত্তে তাকিয়ে আছে। পাপড়ি বেগম নিজের মধ্যে নেই, আদরের মেয়ে বলে কথা। পলি বেগম ওনাকে ধরে বসে আছে, তার ছোটের অশ্রুর বাঁধ নামছেই না। প্রিয়াসার বাবা আজাদ সাহেব, নাজিম সাহেব এবং প্রান্ত এগিয়ে গেল ডাক্তারের সামনে। অপারেশন থিয়েটারের বাকি মানুষগুলো বেরিয়ে চলে গেল, সবাই সেদিকে তাকালো, কিন্তু প্রান্ত অধীর আগ্রহে ওনার দিকেই তাকিয়েছিল। ডক্টরটি হালকা কেশে গলা পরিষ্কার করে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছুটা জড়তা নিয়ে বলে, মিস্টার মহেশির সোহন, রাইট? জি। ইউ আর সরি। এতটুকু বলে ডক্টর থামে। ডক্টর সরি কেন বলল বুঝলো না প্রান্ত, তাহলে কি অন্য কোনো ব্যাড নিউজ? তারপর তিনি তার বাকি কথাগুলো বলে থামে। ওনাদের সব কথা শুনে পাপড়ি বেগম আরো চিৎকার করে ওঠে। পরে বেগম নিজেও দিশেহারা হয়ে সেও কি কাঁদবে। প্রীতি ধপ করে বসে পড়ে পাশের সিটে। রেহান প্রীতিকে ধরে আবারও ডক্টরের দিকে তাকালো। নাজির সাহেবকে নৌসাইবা টেনে নিয়ে পাশে একটা সিটে বসায়। রেহানও এসে আজাদ সাহেবকে ধরে নিয়ে যায়, কিন্তু প্রান্ত এখনো ডক্টরের মুখের দিকেই তাকিয়ে আছে। তার কি এখানে কিছু বলার আছে, নাকি সে চিৎকার করে কাঁদবে? পুরুষ মানুষের কি কাঁদা জায়েজ? তাহলে সে কি একটু চিৎকার করে কাঁদবে? ডক্টর সবার মুখ পর্যবেক্ষণ করে প্রান্তকে কাঁধ চাপড়ে চলে যায় এবং বলে, বি স্ট্রং ম্যান। কথাটি বলেই ডক্টরটি চলে গেল আর প্রান্ত সব থমকে গেল। যেন মনে হলো কি হলো কিছুই বুঝতে পারল না। প্রান্তের মনে হচ্ছে তার সাথে সাথে এই দুনিয়াও দুলছে। সে ওখানেই ধপ করে বসে পড়ে। এই সব ভুল তার। সে যদি পিয়াসাকে একা রেখে না যেত তাহলে এমন কিছুই হতো না, না এত কিছু হারাতে হতো। পিয়াসাকে একটু আগেই কেবিনে শিফট করা হয়েছে, কেউ দেখতে যাওয়ার সাহস করে তুলতেই পারছে না। প্রান্ত এখনও আগের মতোই হতবম্বের মতো বসে আছে, যেন মনে হচ্ছে একটি নির্জীব জীব অথবা শরীর। মনকে শক্ত করে প্রান্ত কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। এই রুমটাতেও কড়া ফিনাইলের গন্ধ। প্রান্ত নিজের নড়বড়ে পা নিয়ে বেডের বোর একটা চেয়ার টেনে বসে। প্রিয়াসা গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। প্রান্ত বসে ওর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। মুখটা কেমন কালচে হয়ে গেছে। মাথার দিকটায় বড় একটা সফেদ ব্যান্ডেজ, সাদা একটা চাদর, শরীরের ওপর দিয়ে পুরো শরীর ঢাকা। হাতে একটা ক্যানেলা, তাতে একটা স্যালাইন এবং অন্যটিতে ব্লাড দেওয়া হচ্ছে। প্রান্ত
প্রথমে ওকে ভালো মতো পর্যবেক্ষণ করলো, তারপর তার উদরের দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর সব কিছু পর্যবেক্ষণ করে আর তাকিয়ে রইতে পারল না। তার চোখ জ্বলছে, এই বুঝি অশ্রুর বদলে রক্ত গড়িয়ে পড়বে। ঠোঁট কামড়ে কান্না আটকালো, তার সামনে বসে থাকার সাহসই কুলাচ্ছে না। তখনই মনে পড়ে ডক্টরের বলা তখনকার কথা। আপনার ওয়াইফ আউট অফ ডেঞ্জার হলো শি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড উই আর সরি ফর আমরা ওই ফিটাসকে বাঁচাতে পারিনি। সেটা ওনার অ্যাক্সিডেন্টের সময় মৃত্যু ঘটেছে। চোখ বুঝল প্রান্ত, চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার তা মুছে নিল। তার অংশ, তার ভুলের কারণে। সে হত্যাকারী, সে কখনো এটা প্রিয়াশাকে বলতে পারবে? সে তো আসামি, সে আর ভালোবাসতে পারলো কই? নিজের কাছে নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে। প্রিয়াশাকে ছোঁয়ার সাহস পেল না। তার উদরে যেখানে তার অংশ এসেছিল সেখানে হাত দিতে ইচ্ছে করছিল খুব, কিন্তু পারল না। অপরাধী মনে হচ্ছে নিজেকে। তাই ধূপধাপ পায়ে আবারও কেবিন প্রস্থান করে বাইরে এসে একটা সিটে বসে পড়ে। প্রান্ত বাইরে এসে বসার কিছু সময় পর আবারও সেই ডক্টরটি এসে জিজ্ঞেস করে, কেস ফাইল তো করেছেন তাই না? প্রান্ত কিছুটা অবাক গলায় জিজ্ঞেস করে, কিসের কেস? আশ্চর্য, এখনো কেস ফাইল করেননি? এটা তো রোড অ্যাক্সিডেন্ট কেস এবং সি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড এটা তো এক প্রকার অ্যাটেম্পট টু মার্ডার কেস টাইপ। আমরা আগে বলিনি কারণ তখন এমার্জেন্সি ছিল তাই। আর আমি ভেবেছিলাম আপনি বুদ্ধিমান লোক, কেস ফাইল করবেন, অথচ আপনি এখনও কেস ফাইল করেননি। তাড়াতাড়ি করুন, না হলে ওনাকে ডিসচার্জ দিতে আরও দেরি হবে। ডক্টরের কথা শুনে ভয়ঙ্কর দৃষ্টিতে চাইল। চোখের ভাষায় হয়তো তিনি বুঝলেন, তাই কিছুটা সান্ত্বনা দেওয়ার মতো করে বললেন, বি স্ট্রং মিস্টার মহেশির, সামনে আপনার আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আশা করি আপনার ওয়াইফের মেডিকেল টেস্ট রিপোর্টগুলো দেখেছেন। প্রান্ত শুধু মাথা নাড়ালো। তা দেখে ডক্টর চলে গেল। আজ এক সপ্তাহের মতো হলেও প্রিয়াশাকে বাড়িতে শিফট করা হয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার হলো প্রিয়াশা আগের থেকে চুপচাপ হয়ে থাকে এবং কারোর সাথে কোনো কথাই বলে না, এমনকি প্রান্তের সাথেও না। যদিও এই ব্যাপারে ডাক্তারের সাথে ওর কথা হয়েছে, উনি জানিয়েছে এই সময় এমনটা হওয়া স্বাভাবিক। প্রিয়াশা কিছু ট্রমাটাইজ হয়ে আছে, আস্তে আস্তে রিকভারি করবে। সকালবেলা প্রান্ত যখন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয় তখন প্রিয়াশা প্রান্তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার বাচ্চাটা ঠিক আছে তো? আয়নার সামনে দাঁড়িয়ে কেবলই চুল হাতে গড়িয়েছিল প্রান্ত। প্রিয়াশার মুখে এমন কথা শুনে কিছুটা চমকে উঠে ওর দিকে ঘুরে বলে, কি? আমার বাচ্চা? কথাটা হন্তদন্ত হয়ে বিছানা থেকে নামে। তারপর বেডের পাশে বেডটির টেবিলের শেষের ড্রয়ার খুলে সব কিছু হাতাতে থাকে, যেন মনে হচ্ছে প্রয়োজনীয় কিছু একটা খুঁজছে। প্রান্ত ওর এহেন আচরণে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি খুঁজছিস তুই? আমাকে বল, আমি খুঁজে দিচ্ছি। তবুও প্রিয়াশা ওর কথা পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিয়ে খোঁজে এবং যেই জিনিসটা খুঁজে সেটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যেতেই প্রিয়াশার মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং তা প্রান্তর সামনে বাড়িয়ে দেয়। প্রান্ত প্রিয়াশার হাতের জিনিসটা দেখে কিছুটা স্তম্ভিত হয়ে যায় এবং সাথেই তার চোখ ছলছল করে ওঠে। সে কি উত্তর দেবে? তাই প্রান্ত প্রিয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়াশা থমকিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বাচ্চাটা ঠিক আছে তো? বলুন না ও ঠিক আছে। প্রান্ত কোনো উত্তর দিতে পারে না, তাই প্রিয়াশাই রেগে গিয়ে মুখ তুলে কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো বলুন, আমার ওর কিছু হয়নি তো? প্রান্ত শুধু মাথা নাড়িয়ে না বোঝায়। অমনি প্রিয়াশা হাও মাও করে কান্না করে ওঠে এবং প্রান্তকে আবারও জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আমার বাচ্চাটা, প্রান্ত, আমার বাচ্চাটা আর নেই, আমার ও আর নেই। প্রান্ত কি জবাব দেবে? উত্তর খুঁজেই পেল না। সে চুপচাপ প্রিয়াশার কান্না সহ্য করে নিচ্ছে, তবুও তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। প্রিয়াশার হাতের ওই কিটটা দেখে হৃৎপিণ্ডও ছিটকে যাচ্ছিল, কিন্তু সে এখানেই অসহায়। প্রিয়াশার কান্নার জোর বেড়েই যাচ্ছে। প্রান্ত মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে তার ফোনটা বেজে ওঠে। প্রথমবারই প্রিয়াশা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার কারণে খুব একটা ইচ্ছে হলো না এক কলটা রিসিভ করার। কল কেটে যাওয়ার পর আবারও দ্বিতীয় কল আসতেই মনে হলো ইমার্জেন্সি কল দিতে হবে। তাই প্রিয়াশাকে বিছানায় বসিয়ে রেখে ড্রেসিং টেবিলের থেকে ফোনটা কানে তুলল। কলটা ছিল পুলিশ স্টেশন থেকে। তারা জানিয়েছে প্রিয়াশা অ্যাক্সিডেন্ট কেসে তারা কিছু তথ্য, ফুটেজ এবং একজনকে ধরতে পেরেছে, তাই প্রান্তকে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হবে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে প্রান্ত বাইরে এসে দাঁড়ালো। সে যদি পারত ওই মানুষটাকে খুন করত। রক্ত ছলকে উঠছে যেন, মাথায় মধ্যে কিছু একটা ধপধপ করে জ্বলছে। নিজের অনাগত অংশের মৃত্যু, যার জন্য যদি কাউকে খুনও করা হয় তাহলে কি বেশি অন্যায় হবে? তার এই কাজটা করতে বুক কাঁপলো না। আপন মানুষ এত নিকৃষ্ট কি করে হয়? হতেও পারে, কে জানে।
একটা মার্ডার কেস ফাইল করে প্রান্ত তারপর বাড়িতে রওনা দেয়। বাসায় পাপড়ি বেগমও আছেন। তিনি প্রান্তর বাড়ি থেকে বের হওয়ার পরই এসেছেন। প্রান্তও বাড়ি এসে ড্রয়িং রুমে সোফায় থপ করে বসে পড়ে। তা দেখে পলি বেগম আর পাপড়ি বেগম অবাক হয়। পাপড়ি বেগম বলে, পুলিশ স্টেশনে না গেলি কেন ডেকেছে ওরা? ওরা কি কিছু বলেছে? কিছু জানতে পেরেছিস? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে থামতেই যেন প্রান্তের রক্ত মাথা চাড়া দিয়ে উঠল। কিছুটা চিৎকার করে বলে, কি জানতে চান আপনারা? কি শুনতে চান? কি বাকি আছে? অনেক কিছু শুনেছি। ঘরে সবাই অবাক হয়ে তাকায়। প্রান্ত এমনকি রক্তটা হলেও কখনো বাসায় এমন রাগারাগি করেনি। আজকে এমন রূপ দেখে সবাই যেন হতভম্ব। কেউ কিছু বলার পূর্বে আজাদ সাহেব হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকতেই প্রশ্ন করে, তুমি নাকি আলিয়ার নামে মার্ডার কেস করেছো? ওকে পুলিশ ধরে নিয়ে গেছে একটু আগে। কি করেছো? বাকিরা যেন এবার অবাকের চরম সীমানায় পৌঁছালো। প্রথমে পুলিশ স্টেশন থেকে ফিরে প্রান্তের এমন আচরণ, তারপর মার্ডার কেস ফাইল, এখন আলিয়া বেগমকে পুলিশ ধরে বিয়ে দেওয়ার ব্যাপারটাও যেন সহজেই হজম করার মতো নয়। প্রান্ত এবারও আরও চিৎকার করে বলে, ওনাকে তো আমি শুধু পুলিশেই দিয়েছি। যদি সম্ভব হতো তাহলে আমি নিজেই ওনাকে খুন করতাম। পলি বেগম এগিয়ে এসে প্রান্তের হাত ধরে নরম গলায় বলে, থামো তুমি, এভাবে চিৎকার চেঁচামেচি না করে আগে বলো কি হয়েছে। আমাদের তো আগে জানতে হবে, তাই না? মায়ের কথায় একটু শান্ত হয়ে আসে প্রান্ত। তারপর আবারও ধপ করে যেয়ে বসে পড়ে সোফায়। নিজের চুলগুলো খামচে ধরে বলে, উনি আমার অনাগত বাচ্চার খুনি। সে ইচ্ছে করে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। শুধু বাচ্চা নয়, উনি তো নাবিলাকেও মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্যবশত নাবিলা বেঁচে গেলেও আমার অনাগত বাচ্চাটার মৃত্যু ঘটে। এরপরেও তোমরা বলবে আমি চুপ করে বসে থাকবো? আমার নিজের একটা অংশ। মা সকালে ও কিভাবে কান্না করেছে তা তোমরা দেখোনি? ওর চোখের ওই আকুলতাও দেখোনি? ও জানতো বাচ্চাটার কথা। আমি নিজেই তো ওর চোখের দিকে অপরাধ বোধের কারণে তাকাতে পারছি না, আর সেখানে উনি এমনটা করে বেঁচে যাবেন ভেবেছেন আমরা জানতে পারবো না? পলি বেগম অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, কিন্তু উনি এমনটা কেন করবে? তার উত্তর দেবে খালা আর খালু। তারা নিশ্চয়ই এর উত্তর ভালো করেই জানেন। এই কথা বলেই প্রান্ত পাপড়ি বেগমের দিকে তাকায়। আর পাপড়ি বেগমের কাছেও সবটা পরিষ্কার হয়ে যায় এবং কিছুটা অস্পষ্টভাবে উচ্চারণ করে, সম্পত্তি। ওনার ওই কথা শুনে সবাই বিহম্বিত হলেও প্রান্ত অত্যন্ত স্বাভাবিক। তারপর তিনিই বলতে শুরু করেন, আমার শ্বশুর যখন মারা যান তখন তিনি তার সম্পত্তি এমনভাবে উইল করে যায় যেখানে লেখা ছিল বংশের সর্বকনিষ্ঠ যেই হোক না কেন তাকে সম্পত্তির অর্ধেক মালিকানা দেওয়া হবে। প্রিয়াসার জন্ম হবার আগে পর্যন্ত সব ঠিকই চলছিল, কারণ আলিয়া বেগমের মেয়ে অনিমাই ছিল বংশের সর্বকনিষ্ঠ। কিন্তু প্রিয়াসার জন্ম হবার পর প্রিয়াসাই বংশের সর্বকনিষ্ঠ বলে গণ্য করা হয়। তখন থেকে তিনি প্রিয়াসাকে অপছন্দ করতেন, সাথে আমাকেও। তার ধারণা ছিল আমি সম্পত্তির লোভে প্রিয়াসাকে জন্ম দিয়েছি। ছোটোখাটো ব্যাপারগুলো জেনে দিন দিন বড় হতে লাগলো। সে প্রিয়াসাকে নানানভাবে হেনস্থা করত। আমি অনিমাকে নিজের মেয়ে ছাড়া অন্য নজরে না দেখলেও উনি কখনোই প্রিয়াসাকে মানতে পারেননি। সেই ক্ষোভ যে বিষে পরিণত হবে তা আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি, যা তাকে এতটা অমানুষ করে তুলবে। আজাদ সাহেব কিছুটা হতভম্ব গলায় বলল, কই, তুমি তো আমাকে আগে কখনো বলনি। পাপড়ি বেগম তাচ্ছিল্য করেই হাসলো। তারপর বলল, কারণ তোমার কখনো আমার সাথে বসে কথা বলা দুদণ্ড সময় হয়ে ওঠেনি। আলিয়ার সম্পত্তির দিকে নজর থাকলো, তোমার ছিল শুধু ব্যবসা বাণিজ্যের বেনের কথাই শুনেছ কেবল। নিজের বোনের যে বিষাক্ততা তোমার মেয়ের প্রতি তা কখনোই টের পাওনি। প্রান্ত আর একটা কথাও বলেনি। নিজের ঘরে যেয়ে দেখলেও প্রিয়াসা ঘুমিয়ে আছে। সে নিজেই প্রিয়াসাকে ঘুম পাড়িয়ে গেছে। এখনও ওঠেনি দেখে কিছুটা নিশ্চিত হলো। তারপর কাবার থেকেই নিজের জিনিসপত্র নামিয়ে তা প্যাক করে নেয়। প্রান্ত আগেই ধারণা করেছিল এমন কিছু হবে, তবে যে এতটা ভয়ঙ্কর হবে তা সে কল্পনায় ভাবেনি। সম্পত্তির জন্য মানুষ কী না করতে পারে। প্রান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে ততক্ষণে তার ব্যাগ গোছানো শেষ। বিকেলের আকাশটা মেঘলা। সেদিনই প্রান্ত প্রিয়াসাকে নিয়ে বাসা ছেড়েছে। বাসা থেকে বের হওয়ার সময় একটু ঝামেলা হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য প্রিয়াসার ফুপু জড়িত তা একবারও উঠায়নি। কেউ চায় না প্রিয়াসা এই ব্যাপারে জানুক। ও জানলে আরও মানসিকভাবে ভেঙে পড়তো। প্রিয়াসা আগের থেকেও কেমন চুপচাপ হয়ে গেছে। প্রান্ত ভার্সিটি থেকে ছুটি নিয়েছে। এখন পুরোটা সময় প্রিয়াসাকে দেখে রাখা উচিত।
প্রিয়াসা এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকে। মাঝে মাঝে মায়া হয় মেয়েটার জন্য। প্রান্ত কখনোই এমন মন মরা মেয়েটিকে ভালোবাসেনি। সে তো হাস্যোজ্জ্বল প্রিয়াসাকে ভালোবেসেছিল, যে সব সময় তার আশেপাশে ঘুরঘুর করত। আর এখন কেমন চুপচাপ থাকে, অসহ্য ঠিকে সব। পাবলিকে পড়ার ইচ্ছে ছিল প্রিয়াসার, কিন্তু এত কিছুর মাঝেই সব ভেঙে গেছে। তাই প্রান্ত বুদ্ধি করে তার ভার্সিটিতে প্রিয়াসাকে ভর্তি করিয়ে রেখেছে। আর নিয়মিত চেক আপ থেকে শুরু করে প্রিয়াসার ভালো মন্দ নিজ হাতে সামলায়। সেদিন রাতে ঘুমের মাঝেই চিৎকার করে উঠে বলে, আমার বাচ্চা। তারপর আবারও চিৎকার দিয়ে কাঁদে। ও স্বাভাবিক আচরণ। প্রান্ত কখনোই বিরক্ত বোধ করে না, নিজ হাতেই তাকে সামলায়। সেদিনও প্রিয়াসাকে বুকে টেনে নিয়েছে, বুঝিয়েছে, মাথায় হাত বুলিয়েছে। প্রান্ত মনে মনে চিৎকার করতে চায়। একদিকে নিজের অংশ হারানো, আরেকদিকে নিজের ভালোবাসার মানুষটির এই অবস্থা। কে পারবে নিজেকে শক্ত রাখতে? তবুও প্রান্ত মনকে শক্ত করিয়ে সামলাতে হয় সব। এছাড়া কোনো উপায় নেই। লাবণ্যের সাথে কথা বলেছিল ওই দিন। ফ্ল্যাটটা ওরই। হুট করে বাসা ছেড়ে বাসা পাওয়াটা অসম্ভব প্রায়। আর প্রান্ত বাইরে থাকার ফলে কাছের পরিচিত বা ঘনিষ্ঠ কোনো বন্ধুও নেই। প্রান্ত চায় না বাড়ির কারো ছায়া পড়ুক প্রিয়াসার উপর। তাই লাবণ্যকে কল দিয়েছিল সেদিন, এবং লাবণ্য জানায় তার এক্স স্বামী তাকে এই ফ্ল্যাটটা দিয়েছিল, কিন্তু কখনো থাকা হয়নি, পড়েই রয়েছে। যদি প্রান্তের অসুবিধা না হয় এখন থাকতে পারে। প্রান্ত কিছু সময় গড়িমসি করে তাতে লাবণ্য আবারও বলে, হুট করে বাসা পাওয়াটা সম্ভব নয়। আরও নাজির সাহেব বা আজাদ সাহেব কোনো সাহায্য নেবেন না, তাই প্রিয়াসার আপন ভেবে যেন প্রিয়াসাকে নিয়ে এখানেই থাকে। প্রান্ত ভাবে আসলে মাসের মাঝে কোথাও বাসা পাওয়াটা সম্ভব নয়। হুট করে কি আর বাসা পাওয়া সম্ভব? আর প্রিয়াসার অবস্থাও খুব একটা ভালো নয়। ওকে একটা ভালো পরিবেশ দেওয়া দরকার। যেন তেন জায়গায় বা পরিবেশের সাথে মানানো সম্ভব নয়। শেষে লাবণ্য এটাও জানায় তার ডেলিভারির সময় এসে পড়েছে, আর 15-20 দিন পরই তার ডেলিভারি ডেট। যেহেতু লাবণ্যের বাবা মারা গিয়েছে কিছু বছর আগে, এখন তার মা ছাড়া অভিভাবক বলতে আর আপন কেউ একজন নেই। তাই প্রান্তকে বলে যেন তার ডেলিভারির সময় প্রান্ত যেন লাবণ্যের মায়ের সাথে থাকে। প্রান্তও থাকবে বলে জানায়। সে যতটুকু পারবে সাহায্য করবে। অতটুকু কথা বলেই তাদের কথোপকথন ওখানেই শেষ হয়। আর কল আসেনি, তাই প্রান্তের ওর কথা হুট করেই মনে পড়তেই প্রান্ত বিছানা থেকে ফোন তোলে। একটু আগেই প্রিয়াসাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। মিটের শুকিয়ে একেবারেই কাট। এখন আর আগের মতো কুড়ুমুড়ু নেই। চোখের নিচে কালি জমে গেছে। ঠোঁটগুলো কেমন নিষ্প্রাণ লাগে। প্রান্তের চোখ জ্বলে ওঠে। তারপর সময় নিয়ে প্রিয়াসার পাশে বসে ডায়াল করে লাবণ্যের নাম্বার। সময় দেখে বিকেলের কালো হয়েছিল, এখন সন্ধ্যা নামবে ভাব। এখন যেন আকাশটা রক্তভাব ধারণ করেছে। প্রিয়াসাকে ডাক দেওয়া উচিত। এসব ভাবতে ভাবতেই ওপাশ থেকে কল রিসিভ হয়। লাবণ্য সালাম দিতেই প্রান্ত জিজ্ঞেস করে, কেমন আছিস? ভালো, তোর? আগের মতোই। সময়ই পাচ্ছি না তোর যে একটু খোঁজ নেব। জানিসই তো নাবিলার কি অবস্থা। হ্যাঁ, ওর দিকে খেয়াল রাখ। এতটুকু বলেই থামি লাবণ্য। এরপরে কি কিছু বললে লাগবে বা কিছু ও ভাবতে ভাবতেই প্রান্ত আবারও জিজ্ঞেস করে, কি করছিলে? লাবণ্য কেবলই ব্যাগ গুছিয়ে বসেছিল, তখনই প্রান্ত কল দিয়েছিল। তাই লাবণ্য নিজের গোছানো ব্যাগের দিকে তাকিয়ে বলে, ডেট চলছে, জানিসই তো। দুদিন ধরে শরীরটা ভালো লাগছে না। মা বলল বাসায় তো কোনো পুরুষ মানুষ নেই, তাই আগেই যেন হসপিটালে চলে যাই। ও, কখন যাবি? ওনাদের সাথে কথা হয়েছে? একটু পর যাব। ওনারা বলেছে আগে হসপিটালে যেতে বলেছে, তারপর ওনারা জানাবে। ও, তাহলে কি আমি আসবো? এবার একটু থামলো লাবণ্য। তার কি প্রান্তকে আসতে বলা উচিত? কিন্তু তার থেকে তো নাবিলার বেশি প্রয়োজন ওকে। তাই একটু ভেবেই উত্তর করলো, এখন আসার দরকার নেই, আমি যাই আগে, তারপর দেখি ওনারা কি বলেন। ডেলিভারির সময় আসিস। প্রান্ত কিছু বলল না। এরই মধ্যে লাবণ্যকে ওর মা ডাক দেয়, এবং তাই লাবণ্য আবারও বলে, আচ্ছা রাখছি, মা ডাকছে রে, দোয়া করিস আর নাবিলাকে দেখে রাখিস। প্রান্ত হুঁ বলেই কল কেটে দেয়। সন্ধ্যার আজান দিচ্ছে, তাই প্রিয়াসাকে ডাকে প্রান্ত। আলতো করে চোখ খুলে তাকায় প্রিয়াসা। তা দেখে হাসি প্রান্ত। তারপর বলে, ওঠ, আজান দিচ্ছে। কেন? এমনি। প্রান্ত কিছু না বলে প্রিয়াসাকে আলতো হাতে উঠিয়ে বসায়। তারপর সামনের ছোট্ট চুলগুলো কানে গুজে দিয়ে বলেই, ছাড়া যাবি? তাহলে? প্রিয়াসা কিছু বলে না, উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। প্রান্ত তাকিয়ে থাকে। এমন নতুন নয়,
অ্যাক্সিডেন্টের পর আর বাচ্চাটা চলে যাওয়ার পর অস্বাভাবিক আচরণ এবং পাগলামি দুটোই যেন বেড়েছে। বয়স কম, ট্রমাটা ভালোই কাবু করেছে। প্রান্ত উঠে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশটা অন্ধকারের সাথে সাথেই মেঘলা হয়ে আছে, কোথায় হয়তো বৃষ্টি হবে। প্রিয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে না দেখে কপাল কুঁচকায়, তারপর ধীর পায়ে রুমের বাইরে তাকায়। না, বসার রুমে নেই, কিচেনটাও এখান থেকে দেখা যাচ্ছে, তার মানে সেখানেও যায়নি। তাই আবারও রুমে এসে বারান্দায় এসে পিছন থেকে প্রান্তকে জড়িয়ে ধরে। এই অসুস্থতার পর এই প্রথম মনে হলো সাবলীল ভাবে প্রান্তকে জড়িয়ে ধরল প্রিয়াশা। প্রান্ত ওর আচরণে ভরকালেও মনে মনে ভাবে হয়তো রিক ভারী করছে, তাই চুপ থেকে আলতো হাসে। প্রিয়াশা কিছু সময় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রান্ত। চুপ থাকে প্রিয়াশা, তাই প্রান্ত ওর হাত ধরে নিজের সামনে এনে ওর দিকে তাকায়, তারপর কপালে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি? প্রিয়াশা কিছু সময় চুপ থেকে কিছুটা আবদারে সুরে বলে, আমার একটা বাচ্চা চাই প্রান্ত, এনে দেবেন? প্রান্তের হাত থমকে যায়। এ কেমন আবদার? বাচ্চা কি চাইলেই আনা যায়? প্রান্ত প্রিয়াশার মুখের দিকে তাকায়। প্রিয়াশাও তার উত্তরের অপেক্ষায় ওর মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু বলার আগে রুম থেকে প্রান্তের ফোনটি যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। প্রান্ত প্রিয়াশাকে ছেড়ে রুমের দিকে যায়, আর প্রিয়াশা ওখানে দাঁড়িয়ে থমকে প্রান্তের যাওয়া দেখে এবং তার সাথে তার চোখ থেকে গড়িয়ে পড়ে বোবা অশ্রু। প্রান্ত ফোনটা হাতে তুলে দেখে লাবণ্য কল দিয়েছে। কেমন যেন মনে হলো, তাই সময় দেখল 6:30 বেশি বাজে। এরই মধ্যে কলটা কেটে যায় এবং সাথে সাথেই প্রান্ত কলটা ব্যাক করে। কলটা রিসিভ হতেই প্রান্ত বলে, কি হয়েছে? হসপিটালে গেছিস? ওনারা কি বললো? হ্যাঁ, আমি হসপিটালেই। নাবিলাকে নিয়ে তুই কি একটু আসবি? থমকে চুপ থাকে প্রান্ত। এমনিতেই বাচ্চার জন্য পাগলামি করছে, তার উপরে আজকে এমনভাবে চাইলো সে যদি ওকে নিয়ে হাসপাতালে যায় তাহলে এমনও হতে পারে বাচ্চা দেখিয়ে প্রিয়াশা আবারও অস্বাভাবিক আচরণ করে। প্রান্তকে উত্তর করতে না দেখে লাবণ্য আবারও বলল, ডক্টর বলল আজকে ইমার্জেন্সি ডেলিভারি করাতে, তাই ভাবলাম তোদের আসতে বলি। এবার মস্তিষ্ক সচল হলো, তাই প্রান্ত আসছি বলে কল কেটে বারান্দায় এসে দেখি প্রিয়াশা ওখানেই বসে কাঁদছে। বুকের ভেতরটা আবারও মুচড়ে উঠল। গুটিসুটি পায়ে প্রিয়াশার সামনে এসে বসে প্রান্ত তারপর তাকে টেনে নিয়ে বলে, লাবণ্য হসপিটালে তোকে নিয়ে যেতে বলেছে, তুই কি যাবি? লাবণ্যের কথা শুনে প্রিয়াশা কিছুটা বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে লাবণ্য অপর, তাড়াতাড়ি চলুন। মেয়েটা কেমন অস্থির হয়ে উঠল। প্রান্ত প্রিয়াশাকে হাত ধরে তুলে নেয় এবং রুমে এসে ড্রেস বের করে দেয়। নিজেও কাবার থেকে ড্রেস বের করে বলে, চেঞ্জ করে নে। হসপিটালে আসতেই প্রান্ত জানতে পারে কিছুক্ষণ পূর্বেই লাবণ্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তা শুনেই প্রান্ত কিছু না বললেও প্রিয়াশা উৎকণ্ঠা হয়ে বলে, আমি আপুর সাথে দেখা করব। প্রান্ত ওর দিক থেকে চোখ সরিয়ে তার পাশে তাকায়। সেখানে 2 সিট দূরের ব্যবধানে লাবণ্যের মা বসে আছে। বয়স্ক মহিলা মুখের মধ্যেই কেমন চিন্তিত এবং অসহায়ত্ব ভাব ভেসে উঠেছে। প্রান্তের মন বলছে কিছু একটা খারাপ হবে। এদিকে প্রিয়াশাও বারবার একই কথা বলতে থাকে, তাই প্রান্ত বিরক্ত হয়ে বলে, একটু চুপ থাকবি? দেখছিস না ওকে নিয়ে গেছে, তাহলে দেখাবো কি করে? কিছুটা রাগত স্বরেই কথাটি বলে। তাই প্রিয়াশা হতভম্ব চোখে তাকিয়ে থাকে। চোখ থেকে 2-1 ফোঁটা জলও গড়িয়ে পড়ল। কেটে যায় কয়েক ঘন্টা। এতটা সময় তো লাগার কথা না, তা ভেবে বিচলিত হয় বৃদ্ধা এবং প্রান্ত। এদিকে পাশে গুনগুন করে কাঁদছে প্রিয়াশা। ওদের অপেক্ষা কমিয়ে থিয়েটারের দরজা ঠেলে বের হয়ে আসে এক নার্স। তাকে দেখিয়ে প্রান্তর সামনে এগোলে সে কোনো কথা না বলে কিছুটা পাশ কাটিয়ে বেবি ওয়ার্ডের দিকে চলে যায়। কিছুটা অবাক হয় প্রান্ত। তার জানা মতে বেবি হলে পরিবারকে দেখানোর সুযোগ দেয়, কিন্তু তারা তার সুযোগ দেয়নি। তবে তা ভাবার অবকাশ এলোই না প্রান্ত। থিয়েটার থেকে বেরিয়ে আসে পরপর কয়েকজন ডাক্তার এবং নার্স এবং ওদের সামনে এসে বলে, পেশেন্টের বাড়ির লোক। আমারই বাড়ির লোক। তারপর প্রান্ত বৃদ্ধাকে দেখিয়ে বলে, আন্টি পেশেন্টের মা, সে অসুস্থ, যা বলার আমাকেই বলুন। দেখুন, আপনার ছেলে হয়েছে, তবে আমরা ওনাকে বাঁচাতে পারিনি। কিছু জটিলতার জন্য হঠাৎই ওনার প্রচণ্ড খিঁচুনি হয় এবং উনি সেখানেই মারা যায়। আমাদের আর কিছুই করার ছিল না। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। চেক আপের সময় থেকেই ওনাকে বলতাম, আপনার বাচ্চার কন্ডিশন ঠিক থাকলেও আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেটা প্রেগনেন্সি কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। আর দেখুন, এখন ঠিক সেটাই হলো। উই আর সরি। আর বাচ্চাটাকে বেবি ওয়ার্ডে রাখা হয়েছে। সময় মতো ফর্মালিটি শেষ হওয়ার পরই বাচ্চাকে পেয়ে যাবেন। কথাটি বলেই উনি চলে যান।
ডাক্তারের কথা শুনে বৃদ্ধা কান্নাকাটি করে আর প্রান্ত তাকে সান্ত্বনা দেয়। প্রিয়াশা কিছু সময় তাকিয়ে থেকে উঠে এসে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে? প্রান্ত তাকায়, তবুও জবাব দেয় না। তাই প্রিয়াশা আবারও জোর গলায় জিজ্ঞেস করে, কি বলেছে? আন্টি কাঁদছে কেন? প্রান্তের চোখ লাল হয়ে আছে। লাবণ্য তার ছোটবেলার বন্ধু, এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। কি বলবে ও? প্রান্ত বড় একটা শ্বাস ফেলে নিম্ন স্বরে বলে, লাবণ্য আর নেই। কি বলছেন এসব? নিস্তেজ একই সাথে অস্থির শোনালে সেই কণ্ঠ। প্রান্ত আর জবাব করলো না। ওয়ার্ড বয় এসে প্রান্তকে ডেকে গেছে। কিছু ফর্মালিটিস বাকি আছে, তা পূরণ করতে হবে। তারপর বেবি এবং লাবণ্যকে দেখা যাবে। একটু আগেই লাবণ্যকে তাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছে, লাবণ্যের বাবু প্রিয়াশার কাছে। পুরোটা সময় সে সামলিয়েছে, কোনো অস্বাভাবিক আচরণ করেনি। বাসায় ওঠার পর লাবণ্যের মায়ের চিৎকার করে কান্না শোনা যায় এবং কান্নারত অবস্থায় বলতে থাকেন, আমাকে একা রেখে কই গেছিলি মা? বাচ্চাটা নিয়ে তোর কত স্বপ্ন ছিল, বাচ্চাটার মুখটা পর্যন্ত দেখে গেলি না। আমাদের কি হবে? এই কোন দায়িত্ব দিয়ে গেলি মা? আমি কি করব, কিভাবে পালবো রে? এই কোন শাস্তি দিলি? আরও অনেক কথায় চিৎকার করে কান্নারত অবস্থায় বলে। ওনাকে থামানোই যাচ্ছে না। প্রান্ত বসার রুমে বসেছিল, তবে ওনার কান্না এবং বিলাপে প্রান্তের আগের থেকেও বেশি খারাপ লাগছিল। বাচ্চাটার জন্য মায়া হলো, মা পেল না। লাবণ্যটা বাচ্চা খুব পছন্দ করত। প্রান্তকে যখন বাচ্চাটার কথা জানায়, ওই দিন প্রান্ত কিছু বলতে পারেনি। শুধু লাবণ্য অনুরোধ করেছিল যেন প্রান্ত ওর মাকে বোঝায় ও বাচ্চাটা রাখতে চায়। ওই দিনের কথাটা শুধু কানের মধ্যে পাচ্ছে। প্রান্ত ওর মাকে বুঝিয়ে বাচ্চাটাকে বাঁচায় এবং তখন যে খুশির ছটা লাবণ্যের চোখে দেখেছিল তার চোখে ভাসছে। অথচ দেখো মেয়েটার কী দুর্ভাগ্য, নিজের বাচ্চার মুখটুকু দেখে যেতে পারল না। মনের ভেতরটা কুমট হয়ে উঠল। হয়তো মনের কোণে কেউ কাঁদছে। প্রান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে। ইতিমধ্যে বাড়ির অনেক মানুষ চলে গেছে। প্রান্ত তাকিয়ে তাকিয়ে দেখল, তারপর ভাবল তাদেরও বাসায় ফেরা উচিত। তাই উঠে এসে বৃদ্ধার রুমের দরজার কাছে এসে দাঁড়ায়। প্রিয়াশা এখনও বাচ্চাটাকে কোলে তুলেই হাঁটছে। বাচ্চাটা বোধ হয় ঘুমোচ্ছে। আবারও বুকের কোথাও চাপ দিলেও মনে হলো এই দৃশ্য সেও দেখত, হয়তো তার বাচ্চা আসলে। আচ্ছা, ওটা বেঁচে থাকলে কতদিন হতো? প্রান্ত গোনার চেষ্টা করলো। কত? 4.5 মাস। তারপর মাথা থেকে ছেড়ে ফেলে প্রান্ত দরজা নক করতে প্রিয়াশা বেরিয়ে আসে। ও আসতেই প্রান্ত বলে, নাবিলা, এখন আমাদেরও ফেরা উচিত। প্রান্তের দিকে নিষ্পাপ মুখ করে জানতে চাইল, কোথায় যাব? বাসায় ফিরতে হবে আমাদের। না, আমি কোথাও যাব না। ওকে রেখে কোথাও যাব না। ও কাঁদবে। কিছুটা আঁকড়ে ধরে জিদ করে বলে, তারপর আবারও বলে, আমি যদি বাসায় যাই তাহলে ওকে নিয়ে যাব। এখানে প্রিয়াশা অনেক জোরাজোরি করলেও প্রান্ত ওকে বুঝে বাসায় দিয়ে আসে এবং বলে সে প্রতিদিন বাবুকে দেখতে নিয়ে আসবে। বাসায় এসেই প্রিয়াশা সারাদিন কান্না করে। তার কান্না থামানো যাচ্ছে না। প্রতিবারই বাচ্চাটাকে দেখার জন্য পাগলামো করতে থাকি। দিন কয়েক পর ওর পাগলামো সামলাতে না পেরে প্রান্ত বাধ্য হয়ে ওকে বাচ্চাটার কাছে নিয়ে যেতে। এদিকে যাওয়ার পর বাচ্চাটাকে দেখেই প্রিয়াশা একদম শান্ত হয়ে যায়। তার সাথে বাচ্চাটাও শান্ত হয়ে যায়। তারপর লাবণ্যের মা বলে, একে তো সামলাতেই পারছি না। দুজন নাচছিল আসছিল, সেও তো সামলাতে পারে না, সারাদিন কান্না করতেই থাকে। আমি কি যে করি? অথচ দেখো নাবিলার কোলে কি আরামে রয়েছে। গত 3 দিন এর কান্না আশেপাশে সবাই শুনেছে। কি করব, আমার মাথাতে কিছুই আসছে না। এসব কথা শুনে প্রান্ত প্রিয়াশার দিকে তাকিয়ে থাকে, যে বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো করে আগলে রেখেছে। কিছু সময় সেই বাড়িতেই কেটে যায়। বিকেলের দিকে প্রান্তরই সাহস হচ্ছিল না যে এবার প্রিয়াশাকে বাড়িতে ফিরতে নিয়ে যাওয়ার কথা বলার। হতাশা ঝেড়ে প্রান্ত অনেক ভেবে ছোট্ট সিদ্ধান্ত নেয় আর লাবণ্যের মায়ের কাছ থেকে যায় সিদ্ধান্ত জানাতে। ওনার কাছে গিয়ে প্রান্ত কিছু বলার আগেই উনি বলেন, নুয়েসির বাবা, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। বলছিলাম যে লাবণ্যর বাচ্চা তোমরা নেবে? কথাটা বলতেই প্রান্ত হকচকিয়ে বলে, আপনাকে কিভাবে যে বলি, আপনি তো আমার মনের কথা বলে দিয়েছেন। তারপর একটা শ্বাস নিয়ে বলে, নাবিলার যে অবস্থা, নাবিলার কোনোভাবেই আমার মনে হচ্ছে না ওকে না নিয়ে এখান থেকে যাবে না। আর এতদিন ধরে অসুস্থ থাকার পর কেবলমাত্র বাচ্চাটাকে দেখার পরে আমি দেখছি যে নাবিলা একটু ভালো থাকছে। আপনি তো জানেনই লাবণ্য আমার অনেক কাছের এবং ছোটবেলার বন্ধু, তাই এই বাচ্চাটার প্রতি আমার অনেক মায়া। তাহলে যদি আপনি আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আমি বাচ্চাটাকে নিতে চাই, নিজের করে দত্তক নেব। লাবণ্যের মা ভাবে প্রান্ত খারাপ কিছু বলেনি।
প্রিয়াসার অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সাথে সে শুনেছে প্রিয়াসার ব্যাপারে, আর তার নিজেরও অসুস্থতা বেড়েই চলেছে। একদিন তারও সময় ফুরিয়ে আসবে, তার মেয়েটার বাচ্চাটা ভালো থাকবে, সাথে বাবা মাও পাবে, কোনো কষ্ট হবে না। সে দেখে তো যেতে পারবে তার মেয়ের বাবুটা ভালো আছে। তাই কিছুটা সময় পর উনি রাজি হয়ে যান। উনি রাজি হতেই প্রান্তের চোখে একটু খুশির ছটা দেখা যায়। ও চোখ ঘুরিয়ে প্রিয়াসাকে একবার দেখেই আবারও বলে, তাহলে আমি ওকে নিয়ে যাই, আর আইনি যে কাজগুলো আছে তা যত দ্রুত সম্ভব আমি করে নেব। এসব কথা শেষ করে ওরা বাবুটাকে নিয়ে বাসায় চলে আসে। প্রিয়াসা সে তো মহা খুশি। একটু পরপরই খুশিতে চোখ ছলছল করে প্রান্তের দিকে তাকায় আর বাবুটাকে চুমু খায়। তারপর কিছুটা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আমি ওর নাম ঠিক করেছি। প্রান্ত এগিয়ে এসে প্রিয়াসার কপালে ঠোঁট ছোঁয়, তারপর পাশে বসে বলে, আচ্ছা, কি ঠিক করলে? নোমাইয়ের সহন প্রিয়ন্ত। প্রান্ত কিছু বলে না, শুধু আলতো হেসে ওর পাশেই বিছানায় শুয়ে পড়ে। ওখান থেকে বাইরের আকাশের দিকে তাকায়। তার বুক চিরে বেরিয়ে আসে এক ব্যর্থ দীর্ঘশ্বাস। দত্তকের ফর্মালিটিস পূরণ হওয়ার পর প্রিয়ন্তও এখন সম্পূর্ণ তাদের। প্রিয়ন্ত আসার সাথে সাথেই যেন প্রান্তের এলোমেলো হয়ে যাওয়া সংসারটাও বদলে গেছে। যদিও প্রিয়াসার ট্রমাটা এখনও পুরোপুরি কেটে ওঠেনি, তবে এখন ওরা দুজনে মিলে নিজেদের সংসারটাকে একটু একটু করেই গোছানোর চেষ্টা করে যাচ্ছে। সাথে এক অমায়িক যত্নে একটু একটু করে বড় করে তুলছে প্রিয়ন্তকে। প্রিয়াসার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। প্রান্ত এক দায়িত্ববান স্বামী হিসেবে ধরা দিয়েছে সবার মাঝে। সংসার প্রিয়াসার ট্রমা কাটানো থেকে শুরু করে পড়ালেখার সাহায্য করা, প্রিয়ন্তকে দেখে রাখা থেকে শুরু করে সাংসারিক কাজগুলোতে প্রিয়াসাকে সাহায্য করা, এক কথায় নিজের সবটুকু দিয়েই সে তার কথা রেখেছে। আর এভাবেই কেটে গেছে তাদের মাঝে 5টি বছর। ফুটফুটে সুন্দর 5 বছরের একটি ছেলে প্রান্তর সাথে দাঁড়িয়ে আছে একটি কবরস্থানের সামনে। প্রান্ত 2 হাত তুলে মোনাজাত করলেও বাচ্চাটি কেবল প্রান্তের দিকে তার গোটা গোটা চোখ দিয়ে তাকিয়ে আছে। অদূরে প্রিয়াসা বসে আছে, আর তাকে দেখে মনে হচ্ছে প্রান্তের সাজানো সংসারে আর একজন সদস্য আসতে চলেছে। প্রান্ত বাচ্চাটির দিকে মুখ তাকিয়ে বলে, এখানে তোর অনেক কাছের একজন শুয়ে আছে। সমাপ্ত। এন্ড অফ দ্য বিউটিফুল ইরা।